আমাকে অনেক কয় খালি খারাপ খবর শোনাম দাদা ভিডিওত, আজকে একটা ভালো খবর শোনাবো। হ্যাঁ বলেন তো, আমাদের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো খবর কি হইতে পারে? সবচেয়ে ভালো খবর যদি ইন্ডিয়ার মাতব্বরি করার হ্যাডুম কমে। তাইলে প্রশ্ন, ইন্ডিয়ার দাদাগিরি করার হ্যাডুম কি কমিছে? হ্যাঁ কমিছে, ব্যাপকভাবে কমিছে। উদীয়মান পরাশক্তি চীনের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব এবার দেখবে এক নতুন স্বাবলম্বী বাংলাদেশকে। বৈশ্বিক কারখানা খ্যাত চীন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের উপর নজর রাখছিল। দীর্ঘদিন ধরে নানা আলোচনা চললেও কোথায় যেন সব কিছু আটকে ছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর সেই বাধা দূর করেছে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনকি সেখানে সামরিক ঘাঁটি তৈরির পাশাপাশি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে তারা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি উমরা করে এসে চমৎকার দাড়ি রেখেছেন। সেই দাড়ির দৃশ্য, তার মুখচ্ছবি সবকিছু দেখে ইসলামপন্থীদের শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এরকম একজন ওলি আল্লাহ পেয়েছি সেনাপ্রধান হিসেবে, এবার একটা কিছু একটা হবে। তার প্রতিপক্ষ যারা আছে, ও মাই গড, আপনার মনে এরকম ছিল বা তোমার মনে এরকম ছিল, এইবার তোমার আসল চেহারা প্রকাশ হয়েছে, এই সমস্ত কথাবার্তা যখন চলছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তো একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। উদীয়মান পরাশক্তি চীনের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব এবার দেখবে এক নতুন স্বাবলম্বী বাংলাদেশকে। বৈশ্বিক কারখানা খ্যাত চীন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের উপর নজর রাখছিল। দীর্ঘদিন ধরে নানা আলোচনা চললেও কোথায় যেন সব কিছু আটকে ছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর সেই বাধা দূর করেছে। বেইজিং এ একের পর এক চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পর ঝিমিয়ে পড়া প্রকল্পগুলোতে লেগেছে জাদুকরি হাওয়া। এখন বাংলাদেশে আসতে চলেছে বিলিয়ন বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ, গড়ে উঠবে কারখানা, চাকরি পাবে লাখো মানুষ। চলুন জেনে নেই চীনের সাথে এই নতুন অর্থনৈতিক বন্ধুত্বে কিভাবে বদলে যাবে বাংলাদেশ। দর্শক, চীনের সাথে বাংলাদেশের এই বাণিজ্যিক যাত্রার শুরুটা কিন্তু আজকের নয়। 2014 সালে দেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনা শুরু হয়। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা এলেন, তখন দুই দেশের সরকারি পর্যায়েও চুক্তিও সই হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণ হলেও নকশা বদল, অর্থায়নের অভাব আর ডেভেলপার কোম্পানির নানা টানা পড়েনে বছরের পর বছর ফাইলবন্দি হয়ে রইল সেই স্বপ্ন। তবে এবার সময় বদলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এই অচল অবস্থা ভেঙে এক নতুন ভোরের সূচনা করেছে। দর্শক, এই বিশাল কর্মযজ্ঞের মূল কেন্দ্রবিন্দু মূলত দুটি অঞ্চল, চট্টগ্রামের আনোয়ারা এবং বাগেরহাটের মোংলা। গত 16 জুন আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এখন সমুদ্রের কোল ঘেঁষে আনোয়ারায় প্রায় 800 একর জমির উপর গড়ে উঠবে এক বিশাল শিল্পনগরী। পাশে কর্ণফুলী চ্যানেল, চট্টগ্রাম বন্দর আর আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় ভৌগোলিক দিক থেকে এটি যেন এক সোনার খনি। এখানে তৈরি পোশাক, ওষুধ, মোবাইল ফোন থেকে শুরু করে উন্নত মানের লাইটিং, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ডিভাইস তৈরির কারখানা বসবে। সরকারি হিসাব মতে আনোয়ারা পূর্ণাঙ্গ রূপ পেলে সরাসরি কাজ পাবেন প্রায় 1 লাখ মানুষ। একইভাবে বাগেরহাটের মোংলা বন্দরের পাশে তৈরি হবে চীন বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলটি আগে ভারতকে দিয়েছিলেন শেখ হাসিনা। তবে ভারতীয় প্রতিষ্ঠান সময় মতো কাজ শুরু করতে না পারায় অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দিল্লির কাছ থেকে তা ফিরিয়ে নেয়। শেষমেশ প্রধানমন্ত্রী তারেক রহমান এটি চীনকে বরাদ্দ দিলেন। বেইজিং এর একটি নামকরা প্রতিষ্ঠান এখানে আধুনিক লজিস্টিক্স হাব ও বন্ডেড ওয়্যারহাউস বানাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই একটি প্রকল্পে সরাসরি চাকরি পাবেন আরও 50,000 মানুষ। তার মানে স্রেফ এই দুটি অঞ্চলের হাত ধরেই সরাসরি প্রায় 1.5 লাখ মানুষের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। আর এর পরোক্ষ প্রভাব, একটা বিশাল কারখানাকে সচল রাখতে তো শুধু শ্রমিক লাগে না, সেখানে পরিবহন, কাঁচামাল সরবরাহ, ব্যাংকিং, হোটেল, রেস্তোরাঁ ও আবাসন ব্যবসার মতো আরও কত শত উপখাত জড়িয়ে থাকে। ফলে আরও কয়েক লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। প্রতি বছর আমাদের দেশে যে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ চাকরির বাজারে এসে হতাশায় ভোগেন, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক মস্ত বড় আশার আলো। শুধু এই দুটি অঞ্চলই নয়, চীনের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে গ্যাস অনুসন্ধান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, লিথিয়াম ব্যাটারি ও রেলওয়ের যন্ত্রাংশ তৈরির মতো প্রায় 11টি বড় বড় খাতে 9 বিলিয়নের বেশি ডলার বিনিয়োগের ডালা সাজিয়ে বসেছে। এমনকি ঢাকার কেরানীগঞ্জেও নতুন কারখানা করতে বিনিয়োগ আসছে। কিন্তু প্রশ্ন, চীন কেন হঠাৎ বাংলাদেশের উপর এত ভরসা রাখছে? কারণটা সহজ। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের এই যুগে চীনের কোম্পানিগুলো এখন নিজেদের উৎপাদন খরচ কমাতে নতুন চারণভূমি খুঁজছে। আর বাংলাদেশ তাদের দিচ্ছে সস্তা শ্রম, বিশাল অভ্যন্তরীণ বাজার এবং ভৌগোলিক কৌশলগত সুবিধা। বর্তমান সরকারও বিনিয়োগকারীদের লাল গালিচা সংবর্ধনা দিতে চায়না রিলেশনশিপ ডেস্ক ও বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। তবে মুদ্রার অপিটো তো আমাদের দেখতে হবে। খাতা কলমে বা সমঝোতা স্মারকে কোটি ডলারের হিসাব দেখতে বেশ চমৎকার লাগে, কিন্তু অতীতের মতো আমলাতান্ত্রিক জটিলতায় যেন এগুলি মুখ থুবড়ে না পড়ে। আসল পরীক্ষাটা হবে সফল বাস্তবায়নে, সময় মতো গ্যাস, বিদ্যুৎ দেওয়া, কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে তোলা এবং আমাদের তরুণদের এই আধুনিক কারখানার উপযোগী করে দক্ষ করে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা ঠিকঠাক পার করতে পারি, তবে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উঠবে দেশের অর্থনীতির নতুন লাইফলাইন। বিশ্বমঞ্চে বাংলাদেশ তখন শুধু তৈরি পোশাকের দেশ নয়, বরং বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা
ব্যবস্থার এক অপরিহার্য অংশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। ভারত চীন সীমান্তে আবারও নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠনের অভিযোগ, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে সামরিক ঘাঁটি, সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে। অভিযোগটি করেছে আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির দাবি, গত 6 বছর ধরে চীনা সেনাবাহিনী স্থানীয়দের কৃষিকাজ, শিকার এবং গবাদি পশু চড়ানো বন্ধ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে সংগঠনের সভাপতি কেরুচাঁদ দাবি করেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LC সংলগ্ন অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থানীয় অবকাঠামো নির্মাণ করেছে PLA। শুধু তাই নয়, স্থানীয়দের সেখানে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় 12 বছর আগে মাঝে মধ্যে চীনা সেনারা ওই এলাকায় ঢুকলেও 2020 সালের পর থেকে তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। এরপর থেকে স্থানীয়দের পূর্বপুরুষদের ব্যবহৃত জমিতে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। অভিযোগে যেসব এলাকার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে আশাফিলা, ওয়িং, পানিয়ার, মারপাং, পোত্রাং এবং টিনদিংটাং। স্থানীয়দের কাছে এসব এলাকার কয়েকটি ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আদিবাসী সংগঠনের এসব অভিযোগ প্রকাশ্যে আসতেই তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ এবং সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভুল এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক নাকাপ নালো। তিনি বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি স্পর্শকাতর বিষয়, তাই অভিযোগগুলোর নিরপেক্ষ আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে জেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে না ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, গত 10 থেকে 15 বছরে তাকসিং সীমান্ত এলাকায় চীনের তৎপরতা ধারাবাহিকভাবে বেড়েছে। তাদের দাবি, ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই বেজিং এর লক্ষ্য। অভিযোগে আরও বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের ভেতরে চীনা সেনাবাহিনী সামরিক ক্যাম্প, সড়ক এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। যদিও এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও লাদাখ সীমান্তে একই ধরনের অভিযোগ উঠেছিল। তখনও স্থানীয়দের দাবি ছিল, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পশুপালকদের বাধা দিচ্ছে। তবে সে সময় ভারত সরকার জানিয়েছিল, ভারতের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। এদিকে নতুন এই অভিযোগকে কেন্দ্র করে আবার প্রশ্ন উঠছে, সীমান্তে বাস্তব পরিস্থিতি আসলে কি? আদিবাসীদের অভিযোগ সত্য হলে তা ভারত চীন সম্পর্কের জন্য নতুন উত্তেজনার কারণ হতে পারে। আর যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তাহলে এমন দাবি কেন সামনে এলো, সেটিও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ভারত যে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছিল, তার কিছু কিছু প্রমাণ আমাদের সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ সেনাবাহিনী ভারত যেভাবে যে ডক্ট্রিন দিয়েছে, যেভাবে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, শেখ হাসিনা সেই ডক্ট্রিন, সেই প্রেসক্রিপশন সেনাবাহিনীর উপরে আরোপ করেছে, আর সেনাবাহিনী সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টে যাবার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্রিগেড গঠন করেছে এবং নবগঠিত এই ব্রিগেড 4টি কোম্পানিতে বিভক্ত করেছে। এই 4টি কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে, আর বিপত্তিটা বেঁধেছে এই নামকরণ নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য যদি আমাদের সেনাবাহিনীর উপরে প্রতিষ্ঠিত থাকতো এখনো, তাহলে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনী করতে পারতো না। এখানে ভারত প্রবলভাবে আপত্তি জানিয়েছে এবং বিশেষ করে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ভারতীয় মিডিয়ায় একটা হইচই ফেলে দিয়েছেন। চন্দন নন্দীর ব্যাপারে কথা বলার আগে আমরা একটু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কি নামকরণ করেছে তার 4টি নতুন কোম্পানিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল। সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে, যেমন বরকত কোম্পানি, রফিক কোম্পানি, সালাম কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, হামিদ কোম্পানি, এরকম 5টি কোম্পানিতে বিভক্ত করা হয়েছিল ওই প্রথম বাংলাদেশ ব্রিগেডকে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএতে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে। অর্থাৎ আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এবং প্রস্তাবিত আরো 2টি নারী কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে, সেটি এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় নাই। যদি এই 2টি নারী কোম্পানি গঠিত হয়, তাহলে এর নামকরণ করা হয়েছে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে, চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। এরকম অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে, এই ধরনের মৌলবাদের উত্থান ঘটছে, তারা ইসলামাইজেশন করছে, তারা মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা ইসলামপন্থীদের দ্বারা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে, ঘেরাও হয়ে গেছে, ইত্যাদি যত কথা বলা যায়। তারা ইসলামের নামে এখানে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে। এমনকি এই চন্দন নন্দী এটাও উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোনো সেনাপ্রধান তিনি দাঁড়িয়ে রেখেছেন, অর্থাৎ আপনারা জানেন ওয়াকরুজ্জামান তিনি হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী
তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত চলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করতো, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে, তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে, যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। এই চন্দন নন্দীদের অবস্থা হয়েছে এই চন্দন নন্দী কে ছিল? চন্দন নন্দীর বাবা, তিনি 1984 থেকে 1988 সাল পর্যন্ত বাংলাদেশে রয়ের স্টেশন চিফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং পৃথিবীর কুখ্যাত এই সংগঠনটি বাংলাদেশে ওই সময় থেকেই এমন কোনো অপকর্ম নাই যা তারা করার চেষ্টা করছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে। এখন চন্দন নন্দীদের এখানে কথা কেন? চন্দন নন্দীর দেশে অর্থাৎ ভারতে তারা কি করছে সেটা তাহলে আমাদের একটু দেখা দরকার। তাদের সেনাবাহিনীতে কি নামকরণ বা তাদের স্লোগান কি, এইটা আসেন আমরা একটু শুনি, তারপরে চন্দন নন্দী এর কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় আমরা থাকবো। ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট আছে, সব দেশের সেনাবাহিনীতেই বিভিন্ন রেজিমেন্ট আছে, তাদের বিভিন্ন স্লোগান থাকে, তাদের বিভিন্ন মন্ত্র থাকে। প্রত্যেক দেশেই তাদের ধর্মীয় বিষয়গুলোই সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ধর্মীয় মন্ত্র বলে সবাই বলিয়ান হয়, এখানে নীতিবাক্য যেগুলো থাকে সেইগুলো দিয়ে তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা হয়। তো তারই ধারাবাহিকতায় তাহলে ভারতের যে বিভিন্ন রেজিমেন্ট আছে তাদের কি মন্ত্র এবং রেজিমেন্টগুলোর নাম এবং স্লোগান কি, আসলে এটা আমরা একটু জেনে দেখি। তাদের একটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে রাজপুত রেজিমেন্ট। এই রাজপুত রেজিমেন্টের স্লোগান কি জানেন? বলে বজরং বলি কি যায়, মানে ভগবান রাজপুতের বা হনুমানের জয় হোক, এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের আরেকটা রাজপুত রাইফেলস নামে আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের স্লোগানটা হচ্ছে রাজা রামচন্দ্র কি জয়, অর্থাৎ রামচন্দ্রের জয় হোক, রামের জয় হোক। তাদের আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে ডোগরা রেজিমেন্ট। এই ডোগরা রেজিমেন্টের স্লোগান হচ্ছে জোয়ালা মাতা কি যায়, অর্থাৎ জোয়ালা মাতার জয় হোক। জোয়ালা তাদের একটা দেবী আর কি। তাদের আরেকটা ব্রিগেড আছে, সেই ব্রিগেডের নাম গার্ড ব্রিগেড। সেই গার্ড ব্রিগেডের যে মন্ত্র, তারা যে মন্ত্র বলে যুদ্ধ করতে চায় বা দেশ সেবা করে, তাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে গারুদা কাহু বল পেয়ারে, বা আমি গারুদার সন্তান। গারুদা বা কে? গারুদা হচ্ছে বিষ্ণুর যে বাহন, সেই বাহনের ইগল হচ্ছে গারুদা, অর্থাৎ ইগলের সন্তান। এছাড়াও তাদের আরো বিভিন্ন ব্যাটালিয়ান আছে, ভৈরব ব্যাটালিয়ান। তো ভৈরব কি? ভৈরব তাদের একটা ভগবানের নাম। এই ধরনের অসংখ্য ব্যাটালিয়ান আছে এবং প্রত্যেকটা ব্যাটালিয়ান এবং রেজিমেন্টের নাম তারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি, একটাও তাদের, আমাদের তো তাও প্রথম বাংলাদেশ ব্রিগেডের নামকরণ করা হয়েছে দেশের বীরদের নামে, তারা তাও করে নাই। তাদের প্রত্যেকটি ব্রিগেডের নাম তাদের ওই পৌরাণিক ধর্মগ্রন্থের কিচ্ছা কাহিনী, ওইখানে যে সমস্ত নামগুলো আছে ওইখান থেকে তারা এনে এনে ওই স্লোগানগুলো তারা বলে। তাহলে এইগুলো চন্দন নন্দী। যখন কারো সম্পর্কে আপনি কথা বলবেন তখন আপনার পিছনে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আগে হাত দিয়ে দেখবেন। দেখার পরে ওই ছিদ্রগুলো থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেগুলো আগে পরখ করে দেখবেন। কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অন্য কেউ ছেড়ে দেবে, আপনার ছিদ্রকে অনুসন্ধান করবে না, এটি তো ভাবার কোনো কারণ নাই। আপনার মাথায় এটা রাখা উচিত ছিল যে আপনি কি করছেন আর কাকে আপনি কোন পরামর্শ দিতে যাচ্ছেন, কোন আশঙ্কা আপনি ব্যক্ত করছেন। যে কাজ আপনি আগে করে বসে আছেন অনেক অনেক আগে, ঠিক ওই একই কাজ অন্য কেউ করতে গেলে আপনি তার সমালোচনা করবেন, সেখানে মৌলবাদীর আশ্রয় খুঁজবেন। এটা তো আপনার দ্বিচারিতা, মুনাফিকি। আপনারা আপনাদের ধর্মের নামে এই পুরা ভারতে মুসলমানদের সাথে যে আচরণটা করছেন, এটা কি পৃথিবীর মানুষ কি ভুলে গেছে বা তাদের জানার বাইরে রয়েছে? এটা আমরা জানি, আমরা দেখছি প্রতিনিয়ত ভারতে কি হচ্ছে, কোথায় কি করছেন আপনারা, প্রত্যেকটা খোঁজখবর আমরা রাখছি। আর যা কিছু করছেন সবকিছু ধর্মের দোহাই দিয়ে করছেন। তাহলে কি এই যে মুসলমানদের উপরে অত্যাচার করছেন, এটি আপনাদের ধর্ম বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে, তা না হলে আপনারা করেন কি করে? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সেন্টিমেন্ট থেকে তাদের নামকরণ করেছে বিভিন্ন কোম্পানির, এইটা নিয়ে আপনার এত অরিড হওয়ার কিছু নাই। আপনার এখানে অরিড না হলেও চলবে। আর আপনার এখানে এত স্বার্থ কি? আপনার কেন বাংলাদেশ সম্পর্কে এত চুলকানি, এত কথা আপনাকে কেন বলতে হবে? আপনাকে কি আমরা ডেকে এনেছি? আপনাকে কি কেউ বলেছে যে আপনি ওইটা করেন বা ওইটা বলেন? আপনার বাবা এখানে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে, সেই বিতর্কিত ভূমিকা আপনি হাতে তুলে নিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই কুখ্যাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং এগুলো নিয়ে আর বেশি নাড়াচাড়া করতে আসেন না। দর্শক, আমাদের এই এপিসোডটি বিভিন্ন রাজনৈতিক খুঁটিনাটি সকল বিষয় সম্পর্ক নিয়ে সাজানো। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।